আজকের এই ভিডিওতে মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত যে মামলাটি মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে গত 17 জুন, 18 জুন এবং 19 জুন কোর্ট নাম্বার 19-এ অনারেবল জাস্টিস পার্থ সারথী সেন স্যারের সিঙ্গেল বেঞ্চে দুপুর 2টো থেকে যে প্যাকড আপ যে শুনানি হলো, সেই শুনানি থেকে কি বিষয়বস্তু উঠে আসলো, পিটিশনাররা কি জানালেন, কমিশনের আইনজীবীর বক্তব্য কি, কি অর্ডার দেওয়া হলো, এবং এই যে মাদ্রাসা গ্রুপ ডি মামলা, সেই মামলাটা কি আদৌ মিটলো নাকি এর শুনানি এখনো বাকি রয়েছে, এর জাজমেন্ট কি কোনো দেওয়া হয়েছে কিনা, এবং এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি কবে শেষ হতে পারে, ৭৩,০০০ প্রার্থীর যে নতুন করে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা নিয়েছিল সেই পরীক্ষা কি আদৌ বাতিল হবে কিনা, মাদ্রাসা সার্ভিস কমিশনকে কি শেষমেশ ২৪,০০০ প্রার্থীদেরকে নিয়েই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে এবং সংক্ষেপে আপনাদের সামনে আজকের এই ভিডিওতে পুরো বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করব। দেখুন, মাদ্রাসার এই যে গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া সেটি কিন্তু বহু পুরাতন, তো সেই পুরাতন নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, এখনো এই নিয়োগ প্রক্রিয়ায় মামলা চলছে। তো এই নিয়োগ প্রক্রিয়ায় যে মামলা চলছে সেই মামলার বিষয়বস্তু কি, এই ডিটেলস আমি বলছি না, আশা করি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা এটি জানেন। আদালতে মাদ্রাসা সার্ভিস কমিশনের দুটো নোটিফিকেশন চ্যালেঞ্জ হয় এবং মামলা হয়, এবং সেই মামলার ফাইনাল শুনানি কিন্তু শুরু হয়ে গেছে অনারেবল জাস্টিস পার্থ সারথী সেন স্যারের বেঞ্চে কোর্ট নাম্বার 19-এ। তো সেই শুনানি থেকে যে বিষয়বস্তুগুলো উঠে আসলো, মূলত 17 জুন, 18 জুন এবং 19 জুন যে শুনানি হয়েছে, পিটিশনাররা যা বক্তব্য রেখেছেন, মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী যা বক্তব্য রেখেছেন, তা আমি অতি সংক্ষেপে আপনাদের সামনে এর শুনানির যে মূল বিষয়বস্তু সেটুকু তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, পিটিশনারদের পক্ষ থেকে মিস্টার মজুমদার শুনানিতে বক্তব্য রেখেছেন, পিটিশনারদের আইনজীবী মিস্টার ফিরদৌস শামীম বক্তব্য রেখেছেন, মিস্টার শামীম আহমেদ বক্তব্য রেখেছেন, মিস্টার ভট্টাচার্য বক্তব্য রেখেছেন। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ আইনজীবীরা পিটিশনারদের পক্ষে বক্তব্য রেখেছেন। এই মামলার পিটিশনার হচ্ছেন, যারা পিটিশনার তারা মূলত ২৪,০০০ যে মাদ্রাসার প্রার্থী ছিলেন যারা পূর্বেই মেন পরীক্ষা দিয়েছিলেন, তো যাদেরকে নিয়ে মূলত সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ রেজাল্ট প্রকাশ করতে বলেছিল, মূলত তারাই মামলা করেছিলেন যে কেন মাদ্রাসা সার্ভিস কমিশন সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের অর্ডার ভায়োলেট করে কেন ৭৩,০০০ প্রার্থীর নতুন করে পরীক্ষা নিল, এবং ৭৩,০০০ প্রার্থীর নতুন করে পরীক্ষা নেওয়া যাবে না, সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের অর্ডার মেনে মাদ্রাসা সার্ভিস কমিশনকে ২৪,০০০ প্রার্থীদেরকে নিয়েই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, এই মূলত বিষয়বস্তুর উপর ভিত্তি করে তাঁরা মামলা করেন। তো পিটিশনারদের আইনজীবীরা যে বিষয়গুলোর উপরে শুনানি করেছেন সেই পয়েন্টগুলো হচ্ছে যে ২৪,০০০ প্রার্থী যারা প্রিলিমিনারি এক্সামে পাস করে ২০১১ সালের মেন এক্সাম দিয়েছিল, অনারেবল সিঙ্গেল বেঞ্চ এবং অনারেবল ডিভিশন বেঞ্চের অর্ডার মেনে তাদের নিয়েই রেজাল্ট পাবলিশ করে রিক্রুটমেন্ট প্রসেস কনক্লুড করতে হবে। পিটিশনাররা আরও যে বক্তব্যটা রেখেছিলেন সেটা হচ্ছে নতুন করে ৭৩,০০০ প্রার্থীর আবার মেন এক্সাম নেওয়া যাবে না। এছাড়াও পিটিশনাররা যেটা বলতে চেয়েছিলেন যে অনারেবল সিঙ্গেল বেঞ্চ, অনারেবল ডিভিশন বেঞ্চ মাদ্রাসা সার্ভিস কমিশনকে কখনো নতুন করে রিটেন এক্সাম নিতে বলেনি, এবং পিটিশনারদের আইনজীবীরা আরও গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা তুলেছেন সেটা হচ্ছে ডব্লিউবিএমএসসি একটি রিক্রুটমেন্টের জন্য দুটি এক্সাম নিতে পারে না, সেক্ষেত্রে আর্টিকেল 14 ভায়োলেশন হবে। প্রিলিমিনারি এক্সাম নিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে বক্তব্য যে সেইখানে নাকি তারা ভুলভাবে ইভ্যালুয়েশন করেছে, এক্ষেত্রে পিটিশনারদের আইনজীবীরা জানান যে প্রিলিমিনারি এক্সামে এমন অনেক প্রার্থী রয়েছেন যারা সেশন 1 এবং 3-তে পাশ করেছেন এবং ২৪,০০০ প্রার্থীর মধ্যে যারা রয়েছেন, অতএব কমিশনের এই যে ব্যাখ্যা সেটা সর্বব সত্যি নয়। পিটিশনারদের পক্ষ থেকে আরও যে আর্গুমেন্টটা করা হয় যে কমিশন যে দুবার মেন এক্সাম নিয়েছে তার কোনো পাওয়ারই নেই রুলে দুবার এক্সাম নেওয়ার, এবং কমিশনকে বলা হয়েছিল মেন এক্সামের রেজাল্ট বের করতে, কিন্তু তারা প্রিলিমিনারি এক্সামের ওএমআর রি ইভ্যালুয়েশন করে দেখেছে যে সেখানে তারা ভুল করেছে। এই যে রি ইভ্যালুয়েশন, এই রি ইভ্যালুয়েশন করার কোনো পাওয়ার কমিশনের রুলে নেই, তাহলে কমিশন কেন আবার রি ইভ্যালুয়েশন করতে গেল? এছাড়াও পিটিশনারদের যে দাবি ছিল যে কমিশন তার যে রুল সে রুল ভায়োলেশন করেছে, কেননা
কোনো নর্মালাইজেশন প্রসেস করার কিন্তু কমিশন করেনি। এই যে দুটো এক্সাম কমিশন নিচ্ছে, একটা ৭৩,০০০ প্রার্থীদের জন্য, আবার একটা ২৪,০০০ প্রার্থীদের জন্য। তাহলে দুটো কোশ্চেন পেপারে পরীক্ষা হলো। তো এক্ষেত্রে তো কোনো নর্মালাইজেশন প্রসেস কমিশন অ্যাপ্লাই করেনি, তাহলে তো কমিশন রুল ভায়োলেট করছে তাদের, এবং কোনো নর্মালাইজেশন করার পাওয়ারও কমিশনের কাছে নেই। তাছাড়াও পিটিশনারদের আইনজীবীরা যে বক্তব্যটা তুলে ধরেন যে যা ডিসাইড করার ডিভিশন বেঞ্চ করেছে, সেখানে কমিশন যা বলেছিল তা অ্যালাউ করা হয়নি। অতএব তারা এখন যেটা বলছে নতুন করে পরীক্ষা নেওয়ার ব্যাপারে, সেটা অলরেডি ডিভিশন বেঞ্চ অ্যালাউ করেনি। এবং কমিশনের যে মাল্টিপল টেস্ট নেওয়ার কোনো প্রভিশন কমিশনের রুলে নেই। কমিশনকে একটাই টেস্ট নিতে হবে, রুলে এটাই বলা হয়েছে যে টেস্ট নিতে হবে, টেস্ট বলা হয়নি, এটা সিঙ্গুলার ফর্মে বলা হয়েছে। এছাড়াও এই যে কমিশন দুটো এক্সাম নিয়েছে, তার ফলে যেটা হয়েছে যে ইকুয়াল অপরচুনিটি, সেই ইকুয়াল অপরচুনিটি এক্ষেত্রে মানে ভায়োলেট হয়েছে, এবং সেক্ষেত্রে আর্টিকেল 14 সংবিধানের সেটা ভায়োলেট হয়েছে। পিটিশনারদের আইনজীবীরা আরও যেটা বলেন যে ডিভিশন বেঞ্চের যে অর্ডার ছিল, সেই অর্ডারকে কমিশন ভায়োলেট করেছে। তাই কারণ ডিভিশন বেঞ্চ স্ট্রিক্টলি সিঙ্গেল বেঞ্চের অর্ডার মেনে কমিশনকে রেজাল্ট পাবলিশ করতে বলেছিল ২৪,০০০ প্রার্থীদেরকে নিয়ে, এবং সেই জন্য কমিশন যে ডিলে করেছিল তার জন্য কমিশনকে ২,০০,০০০ টাকা ফাইনও করেছিল ডিভিশন বেঞ্চ। তো এই যে যুক্তিগুলো মূলত দেখিয়েছিলেন পিটিশনারদের আইনজীবীরা। এবার মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী প্রতীক ধর বাবু, তিনি কিন্তু বক্তব্য রেখেছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাদ্রাসা সার্ভিস কমিশনের হয়ে। তো আইনজীবী প্রতীক ধর তিনি যে বিষয়গুলো নিয়ে বক্তব্য রেখেছিলেন, সেগুলো আমি যদি সংক্ষেপে বলি, মূলত মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী যেটা বলতে চেয়েছেন যে তারা হচ্ছেন সিলেক্টর, তারা একদম নিউট্রাল রোল প্লে করছেন, তারা বোনাফাইড সিলেক্টর, তারা অনেস্ট সিলেক্টর, তারা একদম পুরো ফ্যাক্ট আদালতের সামনে তুলে ধরবেন, আদালত যা নির্দেশ দেবে সেটা তারা পালন করবেন। এই বলে তিনি তার আর্গুমেন্ট শুরু করেন। তিনি বলেন যে কমিশন ফার্স্ট এসএলএসটির গ্রুপ ডি যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল, সেখানে মোট ১,৪৩,০০০ প্রার্থী আবেদন করেছিল, যাদের নিয়ে মূলত ৩টি সেশনে প্রিলিমিনারি এক্সাম কমিশন নিয়েছিল। ৩টে সেশনে আলাদা আলাদা প্রশ্ন ছিল, কিন্তু কমিশন ভুল করে সেকেন্ড সেশনের আনসার কি দিয়ে ৩টে সেশনের প্রার্থীর মূল্যায়ন করে। ফলে প্রাথমিকভাবে ২৬,০০০ প্রার্থী মেন এক্সাম বা রিটেন এক্সামের জন্য পাশ করে, এবং তাদের রিটেন এক্সাম কমিশন নেয়। ইন দ্য মিন টাইম ২০১৪ সালে এবং ২০১৫ সালে অনারেবল কলকাতা হাইকোর্টে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে আইন, সে আইনের বৈধতা নিয়ে মামলা হয়, এবং WBMSC অ্যাক্ট অবৈধ বলে ঘোষণা করে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ। শেষমেশ সুপ্রিম কোর্টে ২০২০ সালের জানুয়ারি মাসে কমিশন আবার তার বৈধতা ফিরে পায়, এবং সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের যে কলকাতা হাইকোর্টের নির্দেশ, সেটা মহামান্য সুপ্রিম কোর্ট বাতিল করে কমিশনকে বৈধ ঘোষণা করে। এবং এই যে মিন টাইম ২০১৪ থেকে ২০২০, এই সময়ে কমিশনের কোনো বৈধতা ছিল না, তার ফলে কমিশন কোনো কাজ করতে পারেনি। ২০১৮ সালে কমিশনের বিরুদ্ধে মামলা করেন একজন গ্রুপ ডি প্রার্থী, যিনি মেন এক্সাম দিয়েছিলেন, যে তারা গ্রুপ ডি মেন এক্সামের রেজাল্ট কেন পাবলিশ করছে না, অর্থাৎ কমিশন কেন পাবলিশ করছে না। সিঙ্গেল বেঞ্চ রেজাল্ট প্রকাশ করার নির্দেশ দেয়, কমিশন সেটা চ্যালেঞ্জ করে ম্যাট ফাইল করে ডিভিশন বেঞ্চে। সম্ভবত ২০ সালে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে বহাল রাখে ডিভিশন বেঞ্চ, এবং মাদ্রাসা সার্ভিস কমিশন হেরে যায়, এবং মাদ্রাসা সার্ভিস কমিশনকে ৬ মাসের মধ্যে রেজাল্ট পাবলিশ করার নির্দেশ দেয় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মতো। মাদ্রাসা সার্ভিস কমিশন সেই মতো যে নির্দেশ ছিল ডিভিশন বেঞ্চের, সেটা কমপ্লাই করতে পারেনি, নানান কারণ সেক্ষেত্রে ছিল। তাই সেই সময় তারা বিভিন্ন অ্যাপ্লিকেশন ফাইল করে ডিভিশন বেঞ্চে সময় চেয়ে, মূলত টাইমটা এক্সটেন্ড করার জন্য। সর্বশেষ ডিভিশন বেঞ্চে তারা যেটা অ্যাপ্লিকেশন করেছিল সময় চেয়ে, সেক্ষেত্রে মহামান্য ডিভিশন বেঞ্চ ৩ মাস সময় তাদেরকে বাড়িয়ে দিয়ে 12 সেপ্টেম্বর ২০২৪-এর মধ্যে গ্রুপ ডির নিয়োগ সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মেনে শেষ করতে বলে। এক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বলতে গেলে, সিঙ্গেল বেঞ্চ যেটা বলেছিল যে রেজাল্ট পাবলিশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে, কিন্তু কি ম্যানারে রেজাল্ট পাবলিশ করবে সেই বিষয়ে ডিটেলস কিন্তু সিঙ্গেল বেঞ্চ কিছু বলেনি, এমনটাই মাদ্রাসা সার্ভিস কমিশনের যুক্তি। এখন কমিশন যেটা দেখে যে তারা মিস্টেক করেছে প্রিলিমিনারি এক্সামের ইভ্যালুয়েশনে, তাদের ভুলের জন্য এলিজিবল ৭৩,০০০ প্রার্থী মেন এক্সাম দিতে পারেনি। তাই কমিশন হচ্ছে বোনাফাইড, অনেস্ট, প্রুডেন্ট
সিলেক্টর এর পরিচয় কমিশন দিতে গিয়ে কমিশন ৭৩,০০০ প্রার্থীদের নতুন করে রিটেন এক্সাম দেওয়ার সুযোগ দেয় যারা কমিশনের ভুলে বাদ পড়েছিল। কিন্তু কমিশন ২৪,০০০ প্রার্থীর কোনো অধিকার খর্ব করেনি। ২৪,০০০ প্রার্থীদের রেজাল্ট যেহেতু সিঙ্গেল বেঞ্চ পাবলিশ করতে বলেছিলেন, ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ বহাল রেখেছিল। অতএব ২৪,০০০ প্রার্থীর রেজাল্টও তারা পাবলিশ করেছে। তার পাশাপাশি তারা এলিজিবল ৭৩,০০০ প্রার্থীর নতুন করে পরীক্ষা নিয়েছে, যারা কমিশনের ভুলের কারণেই কিন্তু বাদ পড়েছিল, এটা কমিশন জানায়। পরিশেষে কমিশন ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মেনে 12 সেপ্টেম্বরের মধ্যেই ২০২৪ সালের গ্রুপ ডির রেজাল্ট বা প্যানেল সেটা পাবলিশ বা প্রকাশ করে এবং তারা ইন্টারভিউ নেয় পরবর্তীতে। এখন কমিশন তার সপক্ষে সুপ্রিম কোর্টের বিভিন্ন অর্ডার দেখায়, যে বিভিন্ন অর্ডার কমিশন যে রিইভ্যালুয়েশন করতে পারে, কমিশনের নিজের ভুল রেকটিফাই করার ক্ষমতা কমিশনের রাখে। কমিশনের কাছে কী কী রাস্তা ছিল এক্ষেত্রে, যে একটা রাস্তা কমিশন ভুল রেকটিফাই না করেই কাজ করবে, আর একটা রাস্তা কমিশন ভুল স্বীকার করে কাজ করবে। তো কমিশন এক্ষেত্রে তার নিজের ভুলটাকে রেকটিফাই করার জন্য স্বীকার করেছে, আদালতকে জানিয়েছে। কমিশনের কাছে অরিজিনাল যে প্রিলিমিনারি এক্সাম হয়েছিল তার ওয়েমার সিট, আনসার কি সব তথ্য আছে, কমিশন সেটা আদালতে চাইলে দিতে পারে। এই সময় যে কমিশনের যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো মূলত এইটাই ছিল। কমিশন যেটা বলতে চায় যে তারা যেটা করেছে, যে তারা যে একটা প্রক্রিয়া হয়েছে সেই প্রক্রিয়ায় তাদের পক্ষ থেকে একটা ভুল হয়ে গেছে, সেই ভুলটা তারা স্বীকার করছে। তারা সমস্ত তথ্য তাদের কাছে আছে, সেই তথ্য অনুযায়ী তারা মহামান্য আদালতে তারা সেই তথ্য তুলে ধরছে। তারা যে কাজটা করেছে, যে কিছু এলিজিবল প্রার্থী তাদের ভুলের কারণে বাদ পড়ছে, তার জন্য তারা সেই ভুলটাকে শোধরানোর জন্যই তারা পরীক্ষা নিচ্ছে। এখন আদালত যেটা বিচার করবে সেটা তারা মানবে। এটাই কমিশনের মূল কন্টেনশন বা মূল কমিশনের যে আর্গুমেন্ট সেটা ছিল এটাই। কমিশন অবশ্যই ৭৩,০০০ প্রার্থীর কেন পরীক্ষা নিয়েছে, পরীক্ষা নেওয়া যায় কি না, বা সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের অর্ডার সত্ত্বেও কেন ৭৩,০০০ প্রার্থীদের তারা নতুন করে পরীক্ষা নিল, সেই বিষয়ে তারা নানান ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। এবং মহামান্য বিচারপতিও কিন্তু কমিশনের কাছে নানান প্রশ্ন করেছিলেন। বিশেষ করে কমিশন যখন তাদের ভুল জানতে পারলো, তখন তারা সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে সেটা জানায়নি কেন, কেন তারা এতদিন চুপ ছিল। ২০১১ সালে মেন পরীক্ষা হয়েছে, মানে এতদিন কমিশন জানায়নি কেন, এই বিষয়টা নিয়ে কিন্তু আদালত প্রশ্ন তোলে। এবং কমিশনকে ডিভিশন বেঞ্চ যে পরীক্ষা নেওয়ার ব্যাপারে পারমিশন দেয়নি বা অ্যাপিলটা অ্যালাউ করেনি, তারপরেও কমিশন কেন সেই পরীক্ষাটা নিল, সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের অর্ডার কি এক্ষেত্রে ভায়োলেট হয়েছে কি হয়নি, তো এই বিষয়গুলো মহামান্য বিচারপতি জানতে চেয়েছেন। এবং কমিশনের আইনজীবী তিনি কিন্তু তার মতো করে এই বিষয়গুলো ব্যাখ্যা দিচ্ছিলেন। কমিশনের পক্ষে বারবার যেটা বলা হয় যে কমিশন মূলত এলিজিবল প্রার্থীদেরকে বাদ না দিতে চাওয়ার জন্য এই পরীক্ষাটা নিয়েছে। কমিশনের যেহেতু ভুল হয়েছে, কমিশন এক্ষেত্রে তার নিজের ভুল নিজেই স্বীকার করছে যে তার ভুল হয়েছে এবং সেই মতো সে অ্যাক্ট করেছে এবং সে ২৪,০০০ প্রার্থীর কোনো অধিকারকে খর্ব করেনি। সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের কোনো নির্দেশ সে অমান্য করেনি। সে আইন মেনেই কাজ করেছে। সে তার ভুলটাকে রেকটিফাই করেছে। সেটা রেকটিফাই করার তার পাওয়ার রয়েছে। কমিশন একটা স্ট্যাটিউটারি বডি, এটাই কমিশন মূলত বলতে চেয়েছে। এবার কমিশনের বক্তব্য, কমিশন আদালতের কাছে সমস্ত তথ্য তুলে ধরছে, আদালত যেটা করবে কমিশন সেটা মানবে। তো আমি হিয়ারিং দেখে মূলত এটাই বুঝলাম। তো ১৯শে জুন মূলত কমিশন তার বক্তব্য রেখেছে। দুপুর ২টো থেকে এই মামলাটা শুনানির জন্য ফিক্সড করা হতো এবং শুনানি হতো। আমি যা শুনানি হয়েছে সেটাকে জিস্ট আকারে বললাম। আরও অনেক বিষয় এই শুনানির মধ্যে উঠে এসছে, আরও অনেক কথা উঠে এসছে। আইনজীবীরা আরও অনেক বিভিন্ন তথ্য বলেছেন, কমিশনও বলেছে, মহামান্য বিচারপতিও নানান সময় নানান প্রশ্ন করেছেন। তো আমি এত ডিটেলসে বলতে গেলে, যেহেতু ৩ দিনের শুনানি, প্রায় ৬ ঘন্টার ওপর শুনানি, তো সেটাকে আর তো এত কম সময়ের মধ্যে অত ডিটেলসে বলা সম্ভব নয়। আমি যেটা মূল জিস্ট সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই মামলার শুনানি কিন্তু এখনও শেষ হয়নি। ২০ তারিখে এই মামলার শুনানি কিন্তু হয়নি। এবার এই মামলার শুনানির জন্য আবার ওয়েবসাইটে দেখলাম ২৩ তারিখে, তার মানে আগামী সোমবারে রাখা হয়েছে। সোমবারে এই মামলার শুনানি যা হবে সেটা আপনাদের সামনে আপডেট দেওয়ার চেষ্টা করব। এই মামলার শুনানি শেষ হওয়ার পরেই কিন্তু জাজমেন্ট যেটা সেটা রিজার্ভড হবে। তারপরে মহামান্য বিচারপতি একটা দিন এই মামলার জাজমেন্ট দেবেন। সেখানে ডিসাইড হবে এইটা যে কমিশন যে নতুন করে ৭৩,০০০ প্রার্থীদের পরীক্ষা নিয়েছিল সেটা সঠিক নিয়েছিল কিনা,
সেটা যদি সঠিকভাবে না নিয়ে থাকে তাহলে মহামান্য বিচারপতিরা কমিশনের ৭৩,০০০ প্রার্থীর যে পরীক্ষা সেটা বাতিল করতে পারেন এবং ২৪,০০০ প্রার্থীদের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করার নির্দেশ দিতে পারেন। তাছাড়াও মহামান্য বিচারপতি যদি মনে করেন যে কমিশন পরীক্ষা নিয়েছে যেটা ৭৩,০০০ প্রার্থীদের সেটা ঠিক, তাহলে কমিশন যা কাজ করেছে সেটাকে বৈধতা দিতে পারেন। এছাড়াও মহামান্য বিচারপতি পুরো এসপেক্টটাকে যদি অন্যভাবে দেখেন তাহলে নতুন কোনো অর্ডার দিতে পারেন, যেটা মহামান্য বিচারপতি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে স্থির করবেন, সেটা তিনি অর্ডার দেবেন। তবে এই মামলার জাজমেন্ট আসার পরে আশা করা যাচ্ছে যে গ্রুপ ডি যে দীর্ঘদিনের নিয়োগ প্রক্রিয়া সেটি দ্রুত শুরু হবে। তো এই মামলার শুনানি খুব শীঘ্রই শেষ হবে। আর একটা দিন মোটামুটি শুনানি হলেই শুনানি শেষ হবে। মাদ্রাস সার্ভিস কমিশনের বক্তব্য প্রায় শেষের দিকে হয়ে এসছে। সোমবারের দিনকে যদি শুনানি থাকে তাহলে মাদ্রাস সার্ভিস কমিশন হয়তো কিছুটা বলতে পারে। এর পরবর্তীতে যারা ৭৩,০০০ প্রার্থীদের পক্ষ থেকে আইনজীবী রয়েছেন তারা বলবেন। তারপরে কিন্তু মূলত কিছু রিপ্লাই যদি নেওয়া হয় তাহলে হতে পারে। তারপরে কিন্তু এই মামলার জাজমেন্ট রিজার্ভড হবে। খুব বড়জোর একটা দিন এই মামলার শুনানি হতে পারে। তারপরেই কিন্তু জাজমেন্ট রিজার্ভড হবে এবং যেকোনো দিন জাজমেন্ট চলে আসবে। তো পরবর্তী এই মামলা সংক্রান্ত যেকোনো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, আমি যতটুকু আপডেট সংগ্রহ করেছি এই মামলার আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।